আসসালামু আলাইকুম। সম্মানিত বিসিএস প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব রফিকুল ইসলাম স্যার। দায় বিসিএস প্রিপারেশনের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞতা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সবাই স্যারের ক্লাস করি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে পারমুটেশন অর্থাৎ বিন্যাস এর উপরে কিছু আলোচনা করব। তো আমরা প্রথমে শিখে নেই বিন্যাস কি। বিন্যাস হলো কতগুলি জিনিসের মধ্য থেকে সব কয়টি বা কয়েকটি জিনিস একবার করে নিয়ে যত প্রকার সাজানো যায় এই প্রত্যেকটিকেই বিন্যাস বলা হবে। আরও যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে এভাবে বলবো, এন সংখ্যক জিনিস, সেখান থেকে আর সংখ্যক জিনিস নিয়ে নিয়ে যত প্রকারে সাজানো যাবে এদের প্রত্যেকটাকেই এক একটা বিন্যাস বলা হবে। এই বিন্যাসকে আমরা NPR এভাবে প্রকাশ করতে পারব। এভাবে প্রকাশ করতে পারব। এখানে এন বলতে আমার কাছে যতগুলো জিনিস আছে সেটা বুঝাবো, অর্থাৎ মোট জিনিস বুঝাবো। আর বলতে যে কয়টা নিয়ে আমি সাজাবো, যে কয়টা করে নিয়ে আমি সাজাবো সেটা বুঝাবো। NPR ইকুয়াল টু যেটা লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে একটা কথা, ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়ালটাও একটু শেখার বিষয়। ফ্যাক্টোরিয়াল বলতে আমি যেটা বুঝবো সেটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, যদি এরকম বলি n এর ফ্যাক্টোরিয়াল, তাহলে বলবো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এক থেকেই নিয়ে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণনফল হলো n ফ্যাক্টোরিয়াল। একটা উদাহরণ দিয়ে আমি যদি বুঝাই তাহলে এভাবে বলবো, একটা স্বাভাবিক সংখ্যা 5 এর ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি আমরা এক থেকে নিয়ে 5 পর্যন্ত সংখ্যার গুণনফল। আমরা এভাবে লিখতে পারবো 5 4 3 2 1। এই টোটাল গুণন করে যা হবে ফ্যাক্টোরিয়াল 5 এর মানটা তাই। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল বলতে যেটা বুঝলাম যে n সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো এক থেকে নিয়ে n সংখ্যক n পর্যন্ত সংখ্যার গুণনফলই হলো n এর ফ্যাক্টোরিয়াল। উদাহরণের মাধ্যমে দেখালাম, যদি 5 এর ফ্যাক্টোরিয়াল বুঝাই তাহলে এক থেকে নিয়ে 5 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে নিয়ে গুণন করলে যে ফলটা পাবো আমরা সেটা হলো ফ্যাক্টোরিয়াল 5 এর মান। তাহলে এখানে NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 5n ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা শিখলাম বিন্যাসটা কেমন, বিন্যাসটা কিভাবে করতে হয়। এখন আমরা আসব বিন্যাসের মধ্যে কিছু ভাগ আছে। যেমন আমার কাছে n সংখ্যক জিনিস আছে, সেই জিনিসটা যদি সবগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে কেমনে করব, আর যদি সেই জিনিসের মধ্যে কিছু মিল থাকে তাহলে সেটা কেমনে করব। উদাহরণস্বরূপ আমি বলতে পারি ইংরেজিতে 26টা লেটার আছে, 26টা লেটারই 26 রকম ভিন্ন ভিন্ন। তাহলে আমরা যদি বলি এখানে n এর মান 26 n ইকুয়াল টু 26, আমাকে যদি বলা হয় এখান থেকে 4টা 5টা 3টা যে কোনো সংখ্যা বলতে পারে, যে কোনো সংখ্যা নিয়ে শব্দ গঠন করো, তাহলে আমি এরকমভাবে করব। ধরে নিলাম আমাকে 5টা করে শব্দ বর্ণ অক্ষর নিয়ে 5টা করে লেটার নিয়ে ওয়ার্ড তৈরি করতে বলল, তাহলে আমি
আর এর মান ধরে নেব 5। আমার টোটাল লেটার আছে 26টা, সেখান থেকে 5টা করে নিয়ে আমাকে শব্দ তৈরি করতে হবে। তাহলে n = 26, r = 5। এই সূত্র মোতাবেক যদি আমরা বিন্যাস করি তাহলে এখানে আমাদের n এর জায়গায় বসবে 26p, r এর জায়গায় বসবে 5। আমরা লিখতে পারবো 26 ফ্যাক্টরিয়াল 26 - 5 ফ্যাক্টরিয়াল। এখন এটা হিসাব করে যা পাবো সেটাই হবে। টোটাল 26টা থেকে 5টা করে অক্ষর নিয়ে নিয়ে শব্দ তৈরি করলে কতটি শব্দ তৈরি করা যাবে। তো এই হিসাবটা আমি একটু দেখাতে চাই। অনেক সময় এই হিসাব করাও সমস্যা হয়ে যায়। সহজ হিসাব করার জন্য আমরা উপরে 26 ফ্যাক্টরিয়াল রেখে দেব, নিচে 26 - 5, তার মানে 21 ফ্যাক্টরিয়াল পাবো। আমরা যদি উপরের 26 ফ্যাক্টরিয়ালকে ভাঙাই, অর্থাৎ এই ফ্যাক্টরিয়াল তুলে দেই, তাহলে প্রথমেই 26 পাবো, তারপরে এক কম পাবো 25, তারপরে 24, এভাবে 23, 22, 21 গিয়েই আমরা আবার ফ্যাক্টরিয়াল দিয়ে দেব। ফ্যাক্টরিয়াল দিয়ে দেওয়ার কারণ আমাদের নিচে 21 পর্যন্ত আছে। তাহলে আমরা যদি নিচে 21 লিখি, তাহলে এই 21 ফ্যাক্টরিয়াল আর এই 21 ফ্যাক্টরিয়াল আমরা বাদ দিতে পারবো। এখন 26, 25, 24 এবং 23, 22 এই কয়টা সংখ্যা গুণন করলে যে মান আসবে সেটাই হবে আমাদের 26টা বর্ণ থেকে 5টা করে নিয়ে শব্দের সংখ্যা। তো এছাড়াও n সংখ্যক জিনিসের মধ্যে যদি মিল থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিন্যাস করতে পারবো, আমি একটু সেটা দেখাই। তাহলে আমি একটা ওয়ার্ড লিখি এখানে, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এই ওয়ার্ডের মধ্যে মোট বর্ণ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি। আমাকে যদি বলা হয় এই ম্যাথমেটিক্স শব্দটার বর্ণগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস করো, তাহলে আমি এখানে n এর মান খুঁজব কয়টি? n এর মান এখানে 11টি। আমাকে তো বলেনি যে এখান থেকে 5টা বা 2টা বা 3টা করে নাও। আমাকে শুধু বলা হয়েছে এই শব্দটার সবগুলো বর্ণকে একেবারে নিয়ে। আমরা যখন সংজ্ঞা শিখেছি বিন্যাসে, তখন কিন্তু বলা হয়েছিল যে কতগুলি জিনিসের সব কয়টি অথবা কয়েকটি, সব কয়টিও বলতে পারে, কয়েকটিও বলতে পারে। আমার এখানে যদি বলে ম্যাথমেটিক্স শব্দটার বর্ণগুলো সব কয়টিকে নিয়েই, অর্থাৎ নিজেদের মধ্যে বিন্যাস করো, তাহলে এই বিন্যাসটা আমি কিভাবে করতে পারি? ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে আমরা মোট অক্ষর পাইছি 11টি। তাহলে এর মধ্যে মিল আছে অথবা মিল নেই সেটা খুঁজতে হবে। দেখি আমরা এখানে শব্দটার মধ্যে কিছু মিল আছে, যেমন এম আছে 2টি, এও আছে 2টি, টি আছে 2টি। তাহলে আমরা দেখলাম 3 রকমের অক্ষরের মিল আছে। যদি মিল থাকে তাহলে সেই বিন্যাসটা কিভাবে করতে হবে? আমরা ম্যাথমেটিক্স শব্দটার অক্ষরগুলির বিন্যাস করতে গেলে সরাসরি এই সূত্র ব্যবহার করব, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r। কখন এই সূত্র ব্যবহার করব? যখন অক্ষরগুলোর মধ্যে মিল থাকবে। আর যদি অক্ষরের মধ্যে কোনো মিল না থাকতো, যেমন ম্যাথমেটিক্স শব্দটার 11টা অক্ষর 11 রকম হতো, তাহলে আমরা সরাসরি ফ্যাক্টরিয়াল n এটা দিয়ে বের করতে পারতাম বিন্যাস সংখ্যা। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যে NPR এই সূত্র দিয়ে বিন্যাস বের করলাম, এখানে যদি ম্যাথমেটিক্স শব্দটার 11টা বর্ণ, যদি 11টা বর্ণই নিতে বলে, অর্থাৎ সব কয়টাই নিতে বলে, আর সব কয়টাই যদি ভিন্ন হতো, তাহলে এখানে n এর মান আর r এর মান কিন্তু একই।
11টা এনের মান, আর এর মানও 11টা। যেহেতু সব কয়টি নিতে বলছে, তাহলে এন আর আর একই যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্র ব্যবহার করলে ফ্যাক্টরিয়াল এন এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল, তার মানে উপরে ফ্যাক্টরিয়াল এন, নিচে কিন্তু 0 ফ্যাক্টরিয়াল আসে। ভালো কথা, 0 ফ্যাক্টরিয়ালের মান 1, এটা মনে রাখার বিষয়। তাহলে আমরা এখানে পাবো ফ্যাক্টরিয়াল এন, নিচে তো 0 ফ্যাক্টরিয়ালের মান 1 আসেই। অর্থাৎ আমাদের সব কয়টি জিনিস একসাথে নিতে বললে আমরা সূত্র ব্যবহার করব ফ্যাক্টরিয়াল এন। আর যদি জিনিসগুলোর মধ্যে মিল থাকে, তাহলে আমরা সূত্র ব্যবহার করব ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টরিয়াল পি ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল আর, এই সূত্র ব্যবহার করব। এখন আমি আসি, ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে আমরা 3 রকমের অক্ষরের মিল পাইছি। তাহলে ম্যাথমেটিক্স শব্দটির বিন্যাস করব কিভাবে? 11টা বর্ণ আছে, উপরে ফ্যাক্টরিয়াল 11, নিচে 3 রকমের যেহেতু মিল আছে, এক এক রকমের 2টার বেশি নেই, তাহলে এম আছে 2টি। আমরা নিচে সূত্রে লিখছিলাম ফ্যাক্টরিয়াল পি, সেখানে আমরা লিখব ফ্যাক্টরিয়াল 2। আবার এ আছে 2টি, আবারও ফ্যাক্টরিয়াল 2। আবার টি আছে 2টি, আবারও ফ্যাক্টরিয়াল 2। যদি এখানে কোনোটা 2টি না থেকে 3টি থাকতো, তাহলে আমরা এখানে ফ্যাক্টরিয়াল 3 দিতাম। এখন আর কিছু না, এটা শুধু হিসাব করে নিলেই হবে। উপরে 11 ফ্যাক্টরিয়াল, নিচে সব ফ্যাক্টরিয়াল খুলে দিলে 2 1 2 1 2 1, উপরে ফ্যাক্টরিয়াল 11 আর নিচে 2 2 4 4 2 8, অর্থাৎ 8। 11 ফ্যাক্টরিয়াল খুলে হিসাব করে নিলে আমরা এখানে যে রেজাল্টটা পাবো, সেটাই ম্যাথমেটিক্স শব্দটার নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা। তাহলে আমরা শিখলাম যে কিছু সংখ্যক জিনিস যদি দিয়ে দেওয়া হয় এবং বলা হয় এই জিনিসগুলোর মধ্যে থেকে 5টা 2টা 4টা যে কটাই হোক এতগুলো নিয়ে বিন্যাস করো, তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? আমরা এন পি আর, অর্থাৎ এন পি আর এই সূত্র ব্যবহার করব। আর যদি এরকম বলা হয় যে বর্ণটার শব্দটার মধ্যে যতগুলি অক্ষর আছে সবগুলি নিজেদের মধ্যে বিন্যাস করো, তাহলে আমরা 2টা দিক খুঁজব। একটা দেখব ওখানে মিল আছে কিনা, আর একটা দেখব মিল থাকলে কি করতে হবে। যদি মিল না থেকে সবগুলো ভিন্ন হয়, তাহলে সরাসরি আমরা ফ্যাক্টরিয়াল এন এই সূত্র ইউজ করব। আর যদি দেখি মিল আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব, অর্থাৎ ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টরিয়াল পি ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল আর। এরপরে আমরা এতক্ষণ বিন্যাসের যে সূত্রগুলো দেখলাম, তার মধ্যে বিন্যাস প্রকাশ করার এনপিআর, এই সূত্রটা এনপিআর, এটা সমান কি লেখা যায় এখন সবাই আশা করি বুঝতে পেরেছেন। ফ্যাক্টরিয়াল এন এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আমাদের যদি এখানে এনপিআর এই সূত্রের মাধ্যমে কোনো সংখ্যা দিয়ে কোশ্চেন করে, তাহলে আমরা কি সলভ করতে পারবো? আশা করি পারবো। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এনের জায়গায় যদি 9 পি আর এর জায়গায় 3 থাকলো, তাহলে আমরা এই সূত্র মোতাবেক ভাঙালে ফ্যাক্টরিয়াল 9 9 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, এটা হিসেব করে নিলে এভাবে নেব 9 ফ্যাক্টরিয়াল, নিচে 6 ফ্যাক্টরিয়াল, 9 8 7 6 ফ্যাক্টরিয়াল লাগিয়ে দিলাম। এরপরে নিচের 6 ফ্যাক্টরিয়াল উপরেরটার সাথে কেটে দেব। তাহলে এই 3টা যদি আমরা গুণন করে নেই, গুণন করে যে ফল পাবো সেটাই আমাদের অ্যান্সার। আশা করি এই ধরনের ছোট ছোট কোশ্চেনগুলো এখন সলভ করতে পারা যাবে। এছাড়া অনেক সময় এরকম কোশ্চেনও থাকে। আর একটা উদাহরণ দাঁড় করাই, এখানে 4, এখানে বলতে পারে এনের মান কত, তাহলে আমরা এটাকেও সূত্র ভেঙে নেব, এটাকেও সূত্র দিয়ে ভেঙে নেব, নিয়ে এনের মান বের করতে পারবো। আমরা ভেঙে দেখিয়ে দেই। এনের জায়গায় এখন 2n আছে, তাহলে 2n ফ্যাক্টরিয়াল, নিচে n মাইনাস আর, তার মানে 2n মাইনাস 3 এখানে ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 গুণন n ফ্যাক্টরিয়াল n মাইনাস
4 ফ্যাক্টরিয়াল। এখানে n এর জায়গায় n আর এর জায়গায় 4 আছে। আমরা যদি এই 2n ফ্যাক্টরিয়ালকে খুলে নেই অর্থাৎ বের করে নেই, তাহলে প্রথমে 2n পাবো, তারপরে 2n মাইনাস 1 মানে 1 কম পাবো, এরপরে 2n মাইনাস 2, এভাবে 2n মাইনাস 3, এভাবে বের হতে হতে 1 পর্যন্ত যাবে। কিন্তু আমরা অত দূর যাব না, আমরা 2n মাইনাস 3 পর্যন্ত যাওয়ার পরে ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো, কারণ আমাদের নিচে 2n মাইনাস 3 আছে, 2n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটার সাথে এটা আমরা কেটে দিতে পারবো। ঠিক একইভাবে ওই পাশে গিয়েও 2 গুণন n, n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলে নিচে n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, এর সাথে এটা কেটে দিতে পারবো। তাহলে আমাদের এর পাশে থাকবে 2n ইন্টু 2n মাইনাস 1, 2n মাইনাস 2, আর ওই পাশে থাকবে 2n n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3। এখন এপাশে 2n আছে, এপাশেও 2n আছে। যদি আমরা এখান থেকে এটা বাদ করে দেই তাও দিতে পারবো। এরপরে এটাগুলো যদি গুণন করে নেই, এপাশেও গুণন করে নেই, নেওয়ার পরে যোগ বিয়োগ আকার আছে, সেগুলো কিছু যোগ বিয়োগ হয়ে কমে যাবে। কমে গিয়ে শেষ পর্যন্ত আমরা সব যেহেতু n চলকে চলে আসছে, n এর একটা মান আমরা পেয়ে যাব। সেখানে 3, 5 যাই হোক, n এর একটা মান আমরা পাবো। তো আশা করছি সবাই বুঝতে পারছো এইটা, যে এখানে আমরা এই সূত্রের মাধ্যমে যদি আমাদের n এর মান বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে এভাবে আমরা n এর মান বের করতে পারবো। আচ্ছা, এবার আমি একটা শব্দ এখানে লিখব, বড় একটা ওয়ার্ড লিখব, লিখে এখানে আমি বেশ কয়েকটা প্রবলেম দেখাবো, যে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। সেই প্রবলেমগুলো আমার সাথে দেখে দেখে সূত্রগুলো এবং প্রবলেমগুলো সলভ করার দেখলে আশা করি উপকৃত হওয়া যাবে। এখানে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ, এই শব্দটা থেকে আমি বেশ কয়েকটা প্রবলেম বলবো এবং সমাধান দেখাবো। এখানে কিছু সূত্র দেখতে পারবো। এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটাতে মোট বর্ণ আছে 11টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। যদি আমাদের বলে এই শব্দটির সব কয়টি নিয়ে বিন্যাস করো, তাহলে আমরা আগেই শিখেছি যে যদি সব কয়টি নিতে বলে, যদি সব কয়টি ভিন্ন হয়, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল n এই সূত্র ব্যবহার করব। আর যদি সব কয়টির মধ্যে ভিন্ন না হয়ে কিছু মিল থাকে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই শব্দটার মধ্যে মোট বর্ণ 11টি, যার মধ্যে ই আছে 3টি, জি আছে 2টি, এন আছে 3টি, আই আছে 2টি, আর আছে 1টি। এই ইঞ্জিনিয়ারিং এই শব্দটার যদি সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করতে বলে, তাহলে আমাদের যেহেতু মিল আছে, আমরা সূত্র ব্যবহার করব ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r। মান বসালে n এর মান এখন 11, তার ফ্যাক্টরিয়াল। p এর মান আমরা যদি ধরি এখানে 3 ফ্যাক্টরিয়াল, তারপরে 2 ফ্যাক্টরিয়াল, তারপরে আবার 3 ফ্যাক্টরিয়াল, তারপরে আবার 2 ফ্যাক্টরিয়াল। এখানে যদি এরকম মিল আরও থাকতো, আমরা আরও লিখতে পারতাম। সূত্র বলার সময় আমরা n p q r বলি, যদি এখানে আরও মিল পাই আমরা আরও যেতে পারবো। এখানে যদি এটা আমরা হিসাব করে নেই, এই হিসাবটা যদি সুযোগ থাকে ক্যালকুলেটরে হিসাব করা যায়, আর হাতে হিসাব করলে আমি আগেও দেখিয়েছি। এখানে 3 কে ভাঙালে আমরা পাবো 3 2 1, 2 কে ভাঙালে পাবো 2 1, 3 কে ভাঙালে পাবো 3 2 1, 2 কে ভাঙালে পাবো 2 1, উপরে 11 কে ভাঙালে আমরা 11 10, এইভাবে যেতে যেতে
1 পর্যন্ত পাবো, তারপরে কাটাকাটি করে যা থাকবে সেটা গুণন করে নিয়ে আমরা রেজাল্ট দেখাতে পারবো। এবারে যদি বলে ইঞ্জিনিয়ারিং এই শব্দটার যে কয়টা ই আছে, ইগুলো একত্রে থাকবে, সেক্ষেত্রে এর সমাধানটা আমরা কিভাবে করব। তাহলে প্রথমে আমরা শিখলাম যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি নিয়ে বিন্যাস। তার সূত্র কি দেখলাম? ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল পি কিউ আর। এবারে 2 নাম্বার আমরা দেখব এখানে ই আছে মোট 3টি। এই ইগুলিকে বা ই 3টিকে একত্রে রেখে, এই কথাটা আবার ভিন্নভাবে প্রশ্নের মধ্যে থাকতে পারে। একত্রে রেখে, পাশাপাশি না রেখে একই অর্থ বোঝায়। পাশাপাশি না রেখে যা বোঝায়, একত্রে রেখেও তাই বোঝায়। তাহলে আমরা বলবো ইগুলি বা ই 3টি একত্রে রেখে বিন্যাস। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিন্যাস করতে পারবো দেখা যাক। আমাদের মোট বর্ণ 11টি, যার মধ্যে ই আছে 3টি। ই আছে 3টি। এই 3টি ইকে আমরা একটি ধরবো, যেহেতু একত্রে রাখতে বলছে তাহলে আমরা একটি ধরবো। 11টার থেকে 3টি বাদ গেলে থাকে 8টি। 8টির সাথে 3টি মিলিয়ে একটি হয়েছে, তাহলে 1 যোগ করে নেব, তাহলে মোট হলো 9টি। বন্ধুরা আবারও বলছি, মোট বর্ণ 11টি, তার থেকে যেহেতু 3টি ই আছে এবং 3টি ইকে একত্রে থাকতে বলছে, তাহলে 3টি ইকে আমরা একটি ধরে নেব। এটা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই এভাবে, যে 3 জন ই একটা সিট দখল করতে পারবে আর বাকি 8 জন 8টা সিট দখল করবে, তাহলে এই 3 জনকে আমরা একটা কল্পনা করে নেব। তাহলে মোট সিট কয়টা হলো? 8 জনের 8টা আর এই 3 জনের একটা, মোট 9টা। তাহলে এই 9টাকে যখন আমরা এখন বিন্যাস করে দেব, আমরা উপরে লিখতে পারবো ফ্যাক্টরিয়াল 9। এই 9টার মধ্যে আবার মিল আছে কার কার? আমরা তো ই কে বাদ দিয়েছি। জি আছে 2টা, ফ্যাক্টরিয়াল 2। এন আছে 3টা, ফ্যাক্টরিয়াল 3। আই আছে 2টা, ফ্যাক্টরিয়াল 2। তাহলে আমরা এখানে আগের মতো করে হিসাব করব, করে উপরে পাবো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। নিচে পাবো 2 এর জন্য 2, 1, 3 এর জন্য 3, 2, 1, আবার 2 আছে 2 এর জন্য 2, 1। তাহলে আমরা যদি একটু ছোট করে নিই, কেটে 2 আর 2 কেটে দিলাম, 3 এই 3 কেটে দিলাম, এই 2 দিয়ে যদি 4কে কাটি, আর এই 2 দিয়ে কাটলে 4 শেষ। এরপরে আমরা পাবো হলো 9, 8, 7, 6, 5। এই কটা গুণন করে নিলে যে রেজাল্ট হবে, এটাই আমাদের রেজাল্ট। তাহলে আমরা কি শিখলাম? সব কয়টি নিয়ে বিন্যাস, তার সূত্র শিখছিলাম, ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টরিয়াল পি, ফ্যাক্টরিয়াল কিউ, ফ্যাক্টরিয়াল আর। এবার আমরা দেখলাম ইগুলি একত্রে রেখে, তাহলে এই শব্দটার মধ্যে ইগুলিকে যদি একত্রে রাখি, তাহলে ইগুলিকে একটা ধরতে হবে। একটা ধরে নিয়ে তাহলে মোট 11টার থেকে 3টা বাদ দিলে 8টা থাকে, আর ওই একটা, তাহলে মোট 9টাকে আমরা এভাবে বিন্যাস করলাম। একইভাবে যদি আমাদের অন্য কোনো বর্ণকে বলে, জিকে যদি বলে জিকে একত্রে রেখে, এনকে বলতে পারে এনকে একত্রে রেখে, বা পাশাপাশি না রেখে, এরকম বললে আমরা একইভাবে ব্যবহার করব। বাসায় প্র্যাকটিস করার জন্য এগুলো করা যেতে পারে, যে ই বাদ দিয়ে আমরা যদি জিকে একত্রে রেখে করতে পারি, এনকে একত্রে রেখে করতে পারি, হিসাবগুলো আমরা এভাবে করে দেখে নেব। এরপরে 3 নাম্বার আমরা আসি। 3 নম্বরে যদি বলা হয় ইগুলি শব্দের প্রথমে রেখে, এই শব্দটার শুধু প্রথমে শুধু ই থাকবে, আর কেউ থাকতে পারবে না,
আর কোথাও ই থাকবে না, শুধু প্রথমে থাকবে। তাহলে এরকম যদি বলে যে ই শব্দের প্রথমে রেখে বিন্যাস, তাহলে আমরা অনেকটা এভাবেই করতে পারবো। কিভাবে, যে তিনটা ইকে যেহেতু আমাদের প্রথমে রাখতে বলছে, তাহলে তিনটা ইকে আমরা অফ রেখে দেব। তিনটা ই প্রথম স্থানের জন্য রেখে দিয়ে বাকি থাকবে কয়টা? বাকি থাকবে 11টার মধ্যে থেকে 3টা বাদ গেলে 8টা। এই 8টাকে আমরা বিন্যাস করতে পারবো, যেহেতু 11টার মধ্যে প্রথমেই ই থাকবে এবং ই 3টা একত্রে থাকবে। এখন তাহলে বাকি থাকলো আর 11টার থেকে 3 বাদ দিলে 8টা। এই 8 জনকে যখন আমরা বিন্যাস করতে যাব, তখন ফ্যাক্টরিয়াল 8, এই 8 জনের মধ্যে আবার 3 জনের মিল আছে। জি আছে 2টা, এন আছে 3টা, আই আছে 2টা। এটা হিসাবে আগেরটার মতো করে হিসাব করে যা পাবো এটাই আমাদের রেজাল্ট হবে। এবারে চতুর্থ নাম্বার, স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা। স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা। একত্রে বললেই আমরা আগেই বুঝেছি, একত্রে বললে সবগুলো মিলে একটা ধরে নেব। তাহলে এখানে স্বরবর্ণ আছে আমার মোট 5টা, ই আছে 3টা, আই আছে 2টা, এই মোট 5টি আছে স্বরবর্ণ। তাহলে 11টা মোট বর্ণ, তার থেকে 5টা বাদ দিলে থাকে 6টা, আর এই 5টাকে আমার একটা ধরতে হবে। তাহলে সেই একটা যোগ করলে মোট বর্ণ দাঁড়ায় 7টা। এখন আমি যদি বিন্যাস করতে যাই, তাহলে ফ্যাক্টরিয়াল 7 ভাগ স্বরবর্ণ বাদে ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার মিল আছে, জি আছে 2টা, এন আছে 3টা। তাহলে এটা হিসাব করলে আমরা মনে হয় 420 পাবো। আবার আমরা যে স্বরবর্ণ 5টাকে একটা ধরলাম, সেই 5টাকেও কিন্তু নিজেদের মধ্যে বিন্যাস করে নিতে হবে। সেই 5টা নিজেদের মধ্যে বিন্যাস করতে গেলে ফ্যাক্টরিয়াল 5, 5টা স্বরবর্ণ দেখে ফ্যাক্টরিয়াল 5, তার মধ্যে আবার ই আছে 3টা, তাহলে ফ্যাক্টরিয়াল 3, আই আছে 2টা, ফ্যাক্টরিয়াল 2। এটা টোটাল হিসাব করে দেখব আমরা 5, 4, 3, 2, নিচে আসবে 3, 2, 2, তাহলে 2, 2 কেটে দিয়ে 2 আর 2 কাটা, 3, 3 কাটা, 5 দুগুণে 10। এখন আমরা টোটালটা হিসাব করে পাবো, স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা দাঁড়াবে 420 গুণন এখানকার 10, অর্থাৎ 4200। এর পাশাপাশি আরেকটা সমস্যা আমরা সহজেই শিখে নিতে পারি, সেটা 5 নাম্বার, স্বরবর্ণগুলি একত্রে না রেখে বিন্যাস সংখ্যা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা মোট বিন্যাস পেয়েছিলাম ফ্যাক্টরিয়াল 11 ভাগ ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 2, হিসাব করে পেয়েছিলাম এত। আর স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা পেলাম এত। এইটা মোট থেকে যদি এইটা একত্রে রেখেটা বাদ দিই, তাহলে যা পাবো সেটা হবে না রেখে, স্বরবর্ণগুলি একত্রে না রেখে। বন্ধুরা, আমি আবারও বলছি, মোট বিন্যাস সংখ্যা যা পাবো সেখান থেকে স্বরবর্ণগুলি একত্রে রেখে যে বিন্যাস সংখ্যা পেলাম সেটা যদি বাদ দেই, তাহলে স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা পাওয়া যাবে। তাহলে কোশ্চেন করার সময় যদি স্বরবর্ণগুলি পাশাপাশি না রেখে স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা চায়, তাহলে আমরা এভাবে বিন্যাস সংখ্যা করে বের করে দেব। আর যদি বলে স্বরবর্ণগুলি একত্রে না রেখে পাশাপাশি রেখে, কথাগুলো কিন্তু একটু মিল মনে হয়, যে পাশাপাশি না রেখে মানে একত্রে রাখা, আর পাশাপাশি রাখা মানে একত্রে না রাখা। তাহলে একত্রে যদি না রাখি, সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা তো আমি আগেই বের করে দেখাইছি, সেখান থেকে পাশাপাশি রেখে যে বিন্যাস সংখ্যা
পাশাপাশি না রেখে যে বিন্যাস সংখ্যা অর্থাৎ একত্রে রেখে যে বিন্যাস সংখ্যা সেটা যদি বাদ দিয়ে দেই তাহলে যা আমরা পাবো সেটা একত্রে না রেখে বিন্যাস সংখ্যা হয়ে যাবে। তো বন্ধুরা আমরা 6ষ্ঠ নাম্বারে দেখি আমরা যদি বলি যে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন না করে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন না করে, তাহলে স্বরবর্ণগুলি যদি ক্রম পরিবর্তন না করে তাহলে দেখা যাবে যে পরের বর্ণ আগে, আগের বর্ণ পরে এরকম আসতে পারবে না। তখন স্বরবর্ণ আছে 5টা, মোট 5টা একই জাতীয় বর্ণ প্রকাশ করবে। সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে মোট 11 ফ্যাক্টরিয়াল, নিচে অন্য বর্ণের মধ্যে আবার মিল আছে 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, 2 আছে, জি আছে 2টা, এন আছে 3টা। এছাড়া আমরা যে স্বরবর্ণের কথা বললাম যারা ক্রম পরিবর্তন করতে পারবে না কিন্তু তারা একই জাতীয় বর্ণ প্রকাশ করবে, স্বরবর্ণ, এজন্য তাদেরকেও এখানে রাখতে হবে ফ্যাক্টরিয়াল 5। এখন এটা হিসাব করে যা পাবো সেটা হবে আমাদের রেজাল্ট। এরপরে 7ম নাম্বারে আমরা আসি, ও শেষে জি থাকবে, অর্থাৎ জি আছে মোট 2টা, এখানে প্রথমে একটা থাকবে, শেষে একটা থাকবে, তাহলে 2 জায়গায় 2টা ফিক্সড হয়ে গেল। 11টার মধ্যে 2টা যদি ফিক্সড হয়ে যায় থাকে আর মোট 9টা, তাহলে ফ্যাক্টরিয়াল 9। এই 9টার মধ্যে আবার ই আছে 3টা, এন আছে 3টা, আই আছে 2টা। এটা হিসাব করে আমরা যা পাবো সেটা আমাদের রেজাল্ট হবে। এবার 8ম নাম্বারে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুই বর্ণেরই, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুই বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, অর্থাৎ যার যার জায়গায় শেষে থাকবে। যার যার জায়গায় শেষে থাকলে তাহলে সেই বিন্যাস সংখ্যা কিভাবে করতে হবে? তাহলে আমাদের স্বরবর্ণ আছে মোট 5টা, তার মধ্যে ই আছে 3টা, আই আছে 2টা। আবার ব্যঞ্জনবর্ণ আছে মোট 6টা, তার মধ্যে জি আছে 2টা, এন আছে 3টা, আই আছে 2টা, সরি এন আছে 3টা। এটা হিসাব করলে আমরা পাবো 5 4 3 2 3 2 2 6 5 4 3 2 2 3 2। আমি 1 কিন্তু লিখলাম না, 3 3 2 2 বাদ, এখানে 10, এখানে 60, তাহলে টোটাল এত। এটা হবে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ স্থান পরিবর্তন না করা, অর্থাৎ আপেক্ষিক পরিবর্তন না করে। এই কোশ্চেনটা প্রথমে আমি মুখে বলেছিলাম কিন্তু লিখছিলাম না, তাই এখন লিখে দিলাম যাতে বোঝার সুবিধা হয়। তাহলে বললাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক পরিবর্তন না করে, অর্থাৎ যার যার জায়গায় শেষে থাকলে সেই ক্ষেত্রে আমরা স্বরবর্ণ আছে 5টা, 5টার মধ্যে 2টা আবার মিল আছে, 3টা ই আছে 2টা আই আছে, তাকে বিন্যাস করে নিলাম। আবার ব্যঞ্জনবর্ণ 6টার মধ্যে 2 জনের মিল আছে, 2টা জি আছে 3টা এন আছে, তাহলে এদের বিন্যাস সংখ্যা যা হলো আর এদের বিন্যাস সংখ্যা যা হলো 2টা গুণ করে নিলে টোটাল বিন্যাস সংখ্যা পাওয়া যাবে। এবারে 9ম নাম্বারে একটা অক্ষর আর আছে, আমি যদি বলি আর কে প্রথম স্থানে রেখে, প্রথম স্থানে আর কে রেখে, তাহলে আর ফিক্সড হয়ে গেল, প্রথমে নির্দিষ্ট থেকে গেল। মোট বর্ণ আছে 11টা, তার মধ্যে একটা যদি প্রথমে ফিক্সড হয়ে যায় তাহলে বাকি থাকে আর 10টা, 10টা নিজেদের মধ্যে বিন্যাস হবে। সেক্ষেত্রে ফ্যাক্টরিয়াল 10। এই 10টার মধ্যে আবার মিল আছে, 3টা ই আছে 2টা আই আছে, 3টা এন আছে 2টা জি আছে। এটাকে আমরা হিসাব করলে
যা পাবো সেটাই হবে আমাদের রেজাল্ট। 10 নাম্বার, ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। তার মানে ব্যঞ্জন বর্ণ যেখানে যে অবস্থায় আছে ওখানে ফিক্সড থেকে যাবে। তাহলে যেহেতু ওরা পরিবর্তন হবে না, ফিক্সড থেকে যাবে, তাহলে বাকি থাকে আর স্বরবর্ণ 5টা। তাহলে এই 5টার বিন্যাস করতে পারলেই আমি প্রশ্নটা বলে দিই। ব্যঞ্জন বর্ণ পরিবর্তন না করে, পরিবর্তন না করে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো যে যে জায়গায় আছে সে জায়গায় থেকে যাবে। তাহলে স্বরবর্ণগুলোকে নড়াচড়া করানো যাবে, তার মানে বিন্যাস করানো যাবে। স্বরবর্ণ আছে মোট 5টা, ফ্যাক্টরিয়াল 5, তার মধ্যে আবার মিল আছে, ই আছে 3টা, আই আছে 2টা। এটা হিসাব করে যা পাবো সেটা হবে এর রেজাল্ট। সর্বশেষ আর একটা উদাহরণ দেখাই। 11 নাম্বারে আমরা যদি বলি যে 3টি ই একটি ধরবো, 2টি জি কে একটি ধরবো, 3টি এন কে একটি ধরবো, 2টি আই কে একটি ধরবো, তাহলে 1 2 3 4 আর আছে একটি, এ হলো মোট 5টি। মোট 5টিকে বিন্যাস করব। অর্থাৎ প্রশ্নটা এরকম হতে পারে, ই জি আই এন এরা একত্রে থাকলে তাহলে মোট আমি পাবো ই সবগুলো মিলে একটা, এন সবগুলো মিলে একটা, জি সবগুলো মিলে একটা, আই সবগুলো মিলে একটা, আর আছে একটা। তাহলে আমরা মোট 5টা ধরে ফ্যাক্টরিয়াল 5, এখানে সবগুলোকে ভিন্ন ভিন্ন ধরবো। ই সবগুলো মিলে একটা একরকম, জি সবগুলো মিলে একটা আরেক রকম, আই সবগুলো মিলে একটা এটা আরেক রকম, এন সবগুলো মিলে একটা এটা আরেক রকম, আর একটা আরেক রকম। এই মোট 5টা 5 রকম, এই জন্য শুধু ফ্যাক্টরিয়াল 5। এটা হিসাব করে যে রেজাল্ট আমরা পাবো সেটাই আমাদের রেজাল্ট। তাহলে আমরা এখান থেকে বেশ একটা শব্দ দিয়ে বেশ কয়েকটা সমস্যার সমাধান শিখলাম। তার মধ্যে পরীক্ষায় যেগুলো বেশি থাকে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সেটা আমরা শিখলাম। স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে আবার সবগুলি জিনিস ভিন্ন হলে, সবগুলি জিনিসের মধ্যে কিছু মিল থাকলে সেটা কেমন হয়। আবার এরকমও থাকতে পারে, যেমন রাজশাহী এবং বরিশাল দুইটা জায়গার নাম, দুইটা জায়গার, রাজশাহী একটা শব্দ, বরিশাল একটা শব্দ। আমাদের যদি বলা হয় যে রাজশাহী শব্দটার বিন্যাস করো, বরিশাল শব্দটার বিন্যাস করো, করে দেখাও, একটার 4 গুণ 2 গুণ 5 গুণ এরকম বলতে পারে। তাহলে উদাহরণস্বরূপ আমরা যদি একটা বর্ণ বিন্যাস করে, একটা শব্দ বর্ণের বিন্যাস করে দেখাই, রাজশাহী এবং বরিশাল এই শব্দ দুইটার যদি বিন্যাস করতে বলে, প্রথমত রাজশাহী শব্দের বিন্যাস করতে বললে আমরা প্রথম খুঁজব বর্ণ কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8টা বর্ণ আছে, তাহলে আগে ফ্যাক্টরিয়াল 8 দিয়ে দিই। এরপরে মিল আছে কি নাই, মিল আছে, এখানে এ আছে একটা 2টা, এইচ আছে 2টা, তাহলে নিচে এ 2টার জন্য ফ্যাক্টরিয়াল 2, এইচ 2টার জন্য ফ্যাক্টরিয়াল 2, আর মিল নেই। তাহলে এটা হিসাব করে আমরা যদি হিসাব করি তাহলে ফ্যাক্টরিয়াল 8 7 6 5 4 3 2, নিচে এই 2টাকে ভাঙাইলে 2 আর 2। তাহলে এখানে রাজশাহী শব্দটার আমরা বিন্যাস সংখ্যা এরকম লিখতে পারবো। এদিকে বরিশাল শব্দটার বিন্যাস করতে গেলে অক্ষর আছে কয়টা সেটা দেখব। 1 2 3 4 5 6 7টা, ফ্যাক্টরিয়াল 7। এর মধ্যে মিল আছে কি নাই, যদি মিল থাকে তাহলে আমাদের নিচে লিখতে হবে, যদি মিল না থাকে তাহলে লিখতে হবে না। তাহলে মিল আছে, এখানে 2টাই এ আছে, ফ্যাক্টরিয়াল 2, আর মিল নেই, শুধু এই 2টাই আছে। এখন যদি বলে রাজশাহী এবং বরিশাল শব্দটার বিন্যাস সংখ্যা একে অপরের 4 গুণ, তাহলে আমরা এখানে হিসাব করে দেখতে পারবো, হিসাব করে যা পাবো আর এটা হিসাব করে যা পাবো এর থেকে এটা 4 গুণ বেশি হওয়ার কথা। তাহলে এটাকে আমরা এটার দ্বারা যদি ভাগ দিয়ে দিই, ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ভাগ ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 2, ভাগের জায়গায় আমরা গুণ দিয়ে উল্টে দিই, ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 গুণন, এখানে ফ্যাক্টরিয়াল 2 উপরে যাবে, ফ্যাক্টরিয়াল 7 নিচে আসবে। তাহলে আমাদের কাটাকাটি সুবিধা হয়ে গেল। আমরা ফ্যাক্টরিয়াল 2 একটা কেটে দেবো, আর ফ্যাক্টরিয়াল 8কে যদি আমরা খুলে দিই তাহলে 8 পরে ফ্যাক্টরিয়াল 7 আবার ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো, নিচে একটা ফ্যাক্টরিয়াল 2 আর ফ্যাক্টরিয়াল 7 তো আছেই। তাহলে 7 7 কাটা যাবে,
8 আর নিচে 2কে ভাঙালে শুধু 2 আর 1 পাবো 2, তাহলে ভাগ করলে আমরা 4, এই 4 গুণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাজশাহী শব্দটার বিন্যাস করলে যা হবে আর বরিশাল শব্দটার বিন্যাস করলে যা হবে, বরিশাল থেকে রাজশাহীটা 4 গুণ হবে। এভাবেই প্রশ্নগুলো সলভ করতে হয়। বন্ধুরা, নিজের নাম, যার যার নিজের নামও যদি ইচ্ছা করা যায়, আমার নামের কয়টা শব্দ আছে, তার মধ্যে মিল আছে না নাই, আর না সবগুলোই ভিন্ন ভিন্ন, নিজের নামের বিন্যাস করে নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি যা শিখেলাম তার উপরে বাসায় কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন বললাম, নিজের নামটা পর্যন্ত বিন্যাস করে দেখতে পারেন। আর বিসিএসে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো এই ধরনের, এর মধ্যে থেকেই থাকবে, এর বাইরে থাকবে না। যে কটা নিয়ম শিখেছি এই নিয়মগুলো যদি প্র্যাকটিস করা যায় আর এই নিয়মগুলো যদি আয়ত্তে থাকে, তাহলে আশা করি বিসিএসের কোশ্চেন আর কোনো সমস্যা হবে না। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর আশা করি এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।